তাহলে আজকে আমরা শিখব ইলেকট্রোবিন্যাসের হুন্ডের নীতি, তাই না? তাহলে আমাদের ইলেকট্রোবিন্যাসের নীতি হচ্ছে তিনটা। কয়টা নীতি? আউবাউ নীতি, হুন্ডের নীতি আর হচ্ছে পাউলির বর্জন নীতি। তো আমরা আউবাউ নীতি সবাই 19 লেভেলে পড়ে আসছি, প্লাস আমরা ক্লাসেও করেছি। এখন আমরা করবো হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা সবার আগে মনে রাখতে হবে আমাকে, প্রযোজ্য হচ্ছে সমান শক্তি সম্পন্ন অরবিটালগুলোর জন্য। কার জন্য? সমান শক্তি সম্পন্ন অরবিটালগুলোর জন্য। আর আচ্ছা আমাকে বলো, এস অরবিটালে কি কোনো একাধিক অরবিটাল আছে? না। তাহলে হুন্ডের নীতি যেহেতু সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল নাই, তাহলে এস অরবিটালে যেহেতু নাই, তাহলে এস ব্লক মৌল যারা, তাদের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। ক্লিয়ার? সবাই বিষয়টা মাথায় রাখো। হুন্ডের নীতি কি এস ব্লক মৌলের জন্য প্রযোজ্য নয়। তাহলে কাদের জন্য প্রযোজ্য? পি ব্লক মৌল, ডি ব্লক মৌলের জন্য। ক্লিয়ার? পি অথবা ডি ব্লক মৌলের জন্য। তাহলে আমরা লিখি সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে, দেখো সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে, প্রবলেম হচ্ছে? সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে থাক, প্রবলেম নাই। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রথমে একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে, একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে। স্পিনে প্রবেশ করে এবং পরবর্তীতে, এটা শর্ট ভার্সনও আছে বাট এই কথাটা ভেঙে লিখছি, ওকে, যাতে ক্লিয়ার বোঝা যায়। এবং পরবর্তীতে প্রাপ্যতা অনুসারে, কি অনুসারে? প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। লিখে রাখো, হুন্ডের নীতি এস ব্লক মৌল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ওকে। এস ব্লক মৌল যেমন, উদাহরণসহ লিখছি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের জন্য প্রযোজ্য নয়। ক্যালসিয়ামের জন্য প্রযোজ্য নয়। পেন্স বর্দ জিঙ্ক কি এস ব্লক মৌল না ডি ব্লক মৌল? এখন এই কথাটা কি বুঝতে পারছো? আমি বিন্যাস দেখালে বুঝতে পারবো। হুন্ডের নীতির প্রয়োগ, দেখো হুন্ডের নীতির প্রয়োগ, ওকে। যেমন পি ফসফরাস, পারমাণবিক সংখ্যা কত? 15। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3, তাই না? এইটাকে হুন্ডের নীতিতে ইলেকট্রনগুলোকে আমরা বক্স আকারে দেখাবো। কী আকারে দেখাবো? বক্স। তাহলে আমরা এই জায়গায় এই একটা করে স্পিন আকারে দেখাবো। ইলেকট্রন কীভাবে দেখাবো? স্পিন আকারে। এইটা এইভাবে দেখানো যায়, অথবা তোমরা হাজারি স্যারের বইতে এরকম তীর চিহ্ন দেওয়া আছে, তোমরা সেভাবে তীর চিহ্ন দিয়েও করতে পারো। কিন্তু আমরা যদি এভাবে করি আমাদের জন্য সুবিধা, নর্মালি এটা এরকমই। তাহলে আমাদের 2s2, তাহলে কী হবে? একটা যাবে উপরের দিকে, একটা যাবে নিচের দিকে, মানে ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে, নিচেরটা মাইনাস বোঝায়। 2p6, পি এর কয়টা অরবিটাল? 3টা, ভেঙে দিবা। আর সবসময় ইলেকট্রনগুলো একটু খেয়াল করো, ইলেকট্রনগুলো যখন আমরা বক্সে বসাবো আমরা নাম্বারিং করে বসাবো। কী করে বসাবো? খেয়াল করো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। কারণ কোয়েশ্চেনগুলো আমাদের আসবে
যেমন পাউলির বর্জন নীতি আমাদের যখন প্রশ্নগুলো আসে বলে 5 এবং 6তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করো, তাহলে তোমার ইলেকট্রন গুনতে এখান থেকে যদি অভ্যস্ত হয়ে যাও প্র্যাকটিস করা, তাহলে পরে আর সমস্যা হবে না। দেখো এই বিশেষ করে এটা মাথায় রাখবা কার জন্য, পি যখন আসবে, ডি যখন আসবে। তাহলে 4-এর পরে কি 5, সবাই খেয়াল করো, লিখো না, এদিকে তাকাও। এটা 5 নম্বর ইলেকট্রন, এই 6 নাম্বার, এই 7 নাম্বার। এটাই বলেছে প্রথমে একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে। এই যে প্রথমে একটা করে, এরপরে যদি আরও থাকে তাহলে সেটা উল্টা হয়ে আসবে। ওকে, 7-এর পরে এই যে 8, 9, 10। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? রোদালা বুঝতে পেরেছো? এবার 3s2, তাহলে এই 1, 2, তার মানে আমাদের কি 11, 12। আবার পিকে ভেঙে দাও, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 3টা। আমি কি প্রথমটায় 2টা বসিয়ে দিব? আমি দিব 1টা করে। ওকে, যেহেতু আমাদের আর নাই তাহলে এটাই শেষ। তাহলে এটাকে তুমি চাইলে লিখে দাও, লাস্টে যদি এটা পাও 3px, 3py, 3pz, ইচ্ছা এটা না লিখলে সমস্যা নাই, লিখে দিলে তোমার জন্য সুবিধা হলো। তাহলে দেখো হুন্ডের নীতি বুঝবো কী করে? যদি কখনও তুমি দেখো কোনো ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে, কি আছে, এবং সেটা পি বা ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন যদি দেখো, তাহলে বলবো সেটা হুন্ডের নীতি মেনে চলে। অ্যাটলিস্ট একটা হলেও বিজোড় ইলেকট্রন থাকবে। এখানে 3টাই বিজোড় ইলেকট্রন, তাই না? এই আর কি কথা। তাহলে আমরা কি বলবো, অর্থাৎ যেহেতু ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে পি অরবিটাল বা সময়শক্তি সম্পূর্ণ পি অরবিটালগুলোতে বিজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে, তাই ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে। এভাবেই আমাদের উদ্দীপকের কোয়েশ্চেনটা আমরা টেনে নিয়ে আনসারটা সলভ করব। ইয়েস ইয়েস ইয়েস, একটা হলেও, যেমন ক্লোরিনের তো একটা আছে, তাহলে ক্লোরিনে হুন্ডের নীতি মেনে চলে। বুঝতে পারছো? এবার কথাটার ব্যাখ্যা কিভাবে দিবা, এভাবে লিখবা যে যেহেতু এটা গ বা ঘতে আসবে, আবার এমসিকিউতেও আসবে, খতেও আসবে, সবভাবেই গুরুত্বপূর্ণ। যেহেতু ফসফরাসের সমশক্তি সম্পন্ন পি অরবিটালগুলোতে বিজোড় ইলেকট্রন আছে, সেহেতু বা তাই বলা যায় বা সুতরাং যাই বলো, সেহেতু ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেমভাবে তোমরা এই সেম ওয়েতে খুব দ্রুত এই বিন্যাসটা আরও একটা সুন্দরভাবে করা যায়। যদি আমরা এটা অ্যাপ্লাই করি না, এইভাবে কোনায় কোনায় দিয়ে দেখবা, এভাবেও আছে। এই যে এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এরপরে হচ্ছে এইভাবে, তারপরে আবার উপরের দিকে যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা ওইভাবেও করতে পারি। সো আপাতত আমরা নর্মালি এটা শিখি, ওইটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, সো হুন্ডের নীতি সবাইকে ক্লিয়ার? তাহলে তোমরা দ্রুত এই কথাটা এইটুকু লিখে দিবা, পারবো না? এইটা করো তোমরা। ফসফরাস আমি করেছি, তোমরা নাইট্রোজেন করো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা সেমভাবে দেখাও, এরপরে অক্সিজেন দেখাও, এবং শেষে লাইনটা লিখে দিবা। ওকে, এই লাইনটা শেষে লিখে দিবা, প্রত্যেকটা শেষে লাইনটা লিখে দিবা, সুন্দর নোট হয়ে যায় এই কথাটাই। এরপরে সালফার লিখে দিবা, তারপরে ক্লোরিন লিখে দিবা। ক্লোরিন কত? 17, তাই না? এই পারবো? করে ফেলো। আচ্ছা ঠিক আছে, লাইনটা লেখার জন্য জায়গা রেখো। পারবো না? লাইনটা লেখার জন্য জায়গা রেখো। ঠিক আছে, তাহলে আমরা সবাই আলহামদুলিল্লাহ পেরেছি, আমাদের পি ব্লক মৌলটা পেরেছি, তাই না? এবার আমরা একটু, তাহলে আমরা করেছি পি ব্লক মৌলটা, এবার আমরা করবো ডি ব্লক মৌলটা। কী করবো? ডি ব্লক মৌল। দেখো ক্রোমিয়াম তো 24, ইলেকট্রন বিন্যাস কি সবাই পারি না এটা? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এইটা এইভাবে লিখবা 3d 4s। সব সময় এখানে ইলেকট্রন বসানোর সময় আগে অ্যাসে দিবা, তারপরে। তাহলে যেহেতু আমার 6টা ইলেকট্রন আছে, আমরা জানি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ডিতে একটা যায়, আর ডিতে যায় 5টা, অ্যাসে যায় একটা, তাই না? সবার মনে আছে না এটা? আউল ফাউল নীতিতে পড়েছিলাম, তাই না? আউল ফাউল নীতি আর কি।
আউবো নীতির ব্যতিক্রম এটা। আচ্ছা, তাহলে ম্যাঙ্গানিজের 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, এসকে দুইটা দিয়ে ওকে 5টা। আয়রন 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে এখানে এসে দুইটা দিয়ে দিতে হবে 6টা। নিকেল 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, এসে দুইটা দিয়ে তারপরে নিকেলে যাবে কয়টা, যেহেতু 18 আর 9 27, 7। ওকে, তাহলে আমি একটা করে দিলে আশা করি সবগুলো বুঝতে পারবো। তাহলে আমি তোমাদেরকে এই আয়রনটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ওই পি এর মতোই সেমভাবে P6, তাহলে আমরা 3টা এভাবে ভেঙে লিখব, একটা করে, তারপরে আবার রিপিট উল্টা। হুন্ডের নীতিতে এমসিকিউ অনেক বেশি আছে। কোনটায় সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন আছে করেছি না আমরা, মনে আছে? আমরা কিন্তু এটা করেছিলাম, কোনটাতে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন আছে, তাই না? তাহলে এখন আমাদের সর্বশেষ ডি অরবিটাল নিয়ে আমাদের কাজ করতে হবে। এই 4s আমার ডিতে হচ্ছে 5টা, 1 2 3 4 5। তাহলে এখন আমাকে বলো তো 6টা ইলেকট্রন আমরা কীভাবে দিব? ভেরি গুড। তাহলে এবার একটু গুণে আমাকে বলো, এইটা তো 18তম চলে গেল, 3p6 মানে কি? 3p6 মানে কত? 18, রাইট? আর আছে কত? 8। এখন আমাকে বলো 18 পরে 19 নাম্বার ইলেকট্রন কোনটা? 19তম ইলেকট্রন কি ডিতে যাবে না এসে যাবে? ভেরি গুড। এটা কিন্তু স্টুডেন্টরা প্রচুর ভুল করে, এটা মাথায় রেখো। এটা 18, এটা 19, এটা এইবার 21, এই যে 21 22 23 24 25 26 27, ক্লিয়ার? সব সময় আছে কি কোয়েশ্চেনটা আসে 19তম ইলেকট্রন আর 23তম ইলেকট্রন, তো স্টুডেন্টরা কী করে জানো? এইগুলা কি গণা শুরু করে, এগুলো নিয়েই কাজ করে। সো আমাকে মাথায় রাখতে হবে এই ইলেকট্রনগুলোর জন্য আমরা যখন পাওয়ারের বর্জনীতি করবো তখন আমাদের ইলেকট্রনগুলো গুনতে হবে। আমার যে বললো 20তম 23তম ইলেকট্রন আসলে কোনটা, এটা আইডেন্টিফাই করাটা জরুরি। তাই আমরা, হ্যাঁ বলো। এই জন্য, হ্যাঁ এই জন্যই তো 19 20 3D না আগে 4 গেছে, এটা 19, এটা 20, তারপরে 21 22, ক্লিয়ার? তাহলে এখানে একটা ইলেকট্রন 26, যেহেতু একটা উল্টা দিকে আসবে। কয়টা বিজোড় ইলেকট্রন আছে এখানে? 4টা। তাহলে অবশ্যই হুন্ডার নীতি মেনে চলে, তাই না? ক্রোমিয়ামে দেখো তো কয়টা বিজোড় ইলেকট্রন হবে? 5টা হবে। আবার এখানে কয়টা হবে? গুড, ক্লিয়ার? আবার যখন আয়ন গঠন করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার কম বেশি হয়ে যায়। আয়নের ক্ষেত্রে 3টে ইলেকট্রন ত্যাগ করলে কী হয়, 2টা ত্যাগ করলে কী হয়, তাই না? আচ্ছা, সেটা পরের ব্যাপার। করো, যেমন আমরা যদি স্থিতিশীল একটা আয়ন চিন্তা করি, আয়রনের কথা যদি চিন্তা করো, আয়রন 2+, আয়রন কি? তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে এটা কি আর থাকবে না? তাহলে শুধু এই অংশটা হবে, তাই না? কি? আচ্ছা আমি দেখাচ্ছি, এটা লিখেছো? এটা যদি লেখো তাহলে আমি এটার আয়রন 2+ একটা করে দিই। হ্যাঁ, সাপোজ আয়রন 2+, তার মানে কি বোঝাচ্ছে? 2টা ইলেকট্রন সে ত্যাগ করেছে। আচ্ছা 2+ না দিয়া 3+ দিল, 3+ দিলাম। ওকে, তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d, আর 4s এর 2টা তো চলে যাবেই। রোদেলা 4s এর 2টা কি চলে যাবে, তাই না? আর যাবে ডি এর থেকে একটা যাবে, তাহলে কয়টা হবে? 3টা চলে যাবে। তাহলে ডিতে আর কয়টা থাকবে? আয়রনের ডিতে কয়টা ছিল দেখো তো? 6টা। অ্যাসের 2টা ত্যাগ করবে আর ডি এর একটা যাবে, কয়টা যাবে? 3টা। তাহলে D5 হবে, এটাই বলছিলাম, বুঝতে পেরেছো? তাহলে 3D5। তাহলে আয়নের ইলেকট্রন বিন্যাস কি? আসলে আয়রনের ইলেকট্রন বিন্যাস যেটা দেখতে পাচ্ছি আয়নের, এটা কি হুন্ডের নীতি মেনে চলছে না? অবশ্যই, কারণ বিজোড় ইলেকট্রন তো আছেই, আছে না? এটা তুমি যদি কাজ করো ওই আগের মতো সেম 3D5। ওকে, কি কঠিন লাগছে বিষয়টা? ব্যাস, তার মানে হুন্ডার নীতি মেনে চলেই। ব্যাস, তাহলে আমাদের এই বাকি সবগুলো বাসায় সুন্দর করে ফেলবে এবং প্রত্যেকটার নিচে লিখে দিবা, ঠিক আছে? হ্যাঁ, কথা লিখে দিবা। আর একটা যখনই কথাটা লিখবে ওটা কালার পেন দিয়ে লিখবা, কারণ পরে আরেকটা কোয়েশন সলভ করতে যাচ্ছ, ক্লিয়ার? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।